Now our topic is thermal expansion of a substance অর্থাৎ পদার্থের তাপীয় প্রসারণ। তো পদার্থের তাপীয় প্রসারণ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ কোনো পদার্থের মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই পদার্থটার প্রসারণ ঘটবে, অর্থাৎ পদার্থটা দৈর্ঘ্যে, প্রস্থে, উচ্চতায় বৃদ্ধি পাবে। তো আমরা জানি আমাদের টোটাল পদার্থ আছে তিন প্রকার। একটা হচ্ছে কঠিন পদার্থ, আরেকটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এখন কঠিন পদার্থের মধ্যে অণুগুলো আমরা জানি খুব টাইট প্যাকড অবস্থায় থাকে, অর্থাৎ খুবই কাছাকাছি অবস্থান করে। এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি। আর তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো শিথিলভাবে অবস্থান করে। এইভাবে এদের আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিছুটা কম। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এরা অনেক দূরে দূরে অবস্থান করে। এদের আন্তঃআণবিক আকর্ষণ বল তরল পদার্থের থেকেও কম। অর্থাৎ কঠিন পদার্থের যে অণুগুলো, এগুলো একে অপরের সাথে খুব কাছাকাছি দৃঢ় অবস্থায় থাকে, আর এরা একে অপরের সাথে কাঁপতে থাকে। আর এদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি। তাই আমরা যদি কোনো একই রকম তাপমাত্রা, একই রকম তাপ যদি তিনটা পদার্থের উপর প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থের প্রসারণটা খুবই কম ঘটবে, তরল পদার্থের প্রসারণটা তার থেকে একটু বেশি ঘটবে, আর বায়বীয় পদার্থের প্রসারণটা সবচেয়ে বেশি ঘটবে। তো কঠিন পদার্থের মধ্যে আমরা যখন তাপ প্রয়োগ করব তখন কি হবে? তখন এই যে পদার্থের ভিতরের যে অণুগুলো আছে, এই অণুগুলো একে অপরের সাথে কম্পনটা আরও বৃদ্ধি পাবে, অর্থাৎ তাদের গতিশক্তিটা আরও বৃদ্ধি পাবে। তো এতে করে তাদের কি হবে? এতে করে তারা একে অপরের কাছ থেকে ছুটে যেতে চাইবে, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তাদের মধ্যকার যে বন্ধনটা থাকে, এই বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যায় না পুরোপুরি। তাই তারা কিছু পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অণুগুলোর মধ্যে অল্প একটু পরিমাণ গ্যাপ সৃষ্টি হয়। আর ওই গ্যাপের ফলেই আমরা বাহ্যিকভাবে দেখতে পাই যে কোনো কঠিন পদার্থ, অর্থাৎ যদি কোনো লোহার দণ্ডের মধ্যে তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা কিছু পরিমাণ বৃদ্ধি পায়। আর তরল পদার্থের ক্ষেত্রে সেম, এখানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা কঠিন পদার্থের তুলনায় কম থাকে। তাই কঠিন পদার্থের তুলনায় এর প্রসারণটা একটু বেশি হবে। আমরা যখন পানি ফুটাই তখন আমরা দেখতে পাই যে পানি যখন ফুটতে থাকে তখন এর আয়তনটা বেড়ে যায়, অনেক সময় পানিটা পড়েও যায় বাইরে। তাই এই আয়তনটা আসলে বৃদ্ধি পায় হচ্ছে অণুগুলো খুব দ্রুত ছুটাছুটি করতে থাকে। যখন এরা তাপশক্তি পায় তখন এদের এই তাপশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, আর এই গতিশক্তির ফলে অণুগুলো পরস্পর ছুটাছুটি করে, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, আর তখনই এটা যে আয়তনটা থাকে তা বৃদ্ধি পায়। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যখন তাপ প্রয়োগ করা হয়, এমনিতেই গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুবই কম, আন্তঃআণবিক আকর্ষণ বলটা নেই বললেই চলে। তারপরও যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই অণুগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাবে, এদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, কোনো বন্ধনই থাকবে না। তো এখন পদার্থের তাপীয় প্রসারণে আমরা এতটুকু বুঝলাম যে যেই কোনো পদার্থের মধ্যে তাপ প্রয়োগ করলে তার প্রসারণ ঘটবেই। কঠিন পদার্থে কিছুটা কম, তরল পদার্থে কিছুটা বেশি, বায়বীয় পদার্থে সবচেয়ে বেশি। এখন আমাদের আজকের টপিকসে আমরা আলোচনা করব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপেনশন অব এ সলিড ম্যাটার। কঠিন পদার্থের তাপীয় প্রসারণের ক্ষেত্রে এখন আমি যদি সাপোজ এটা হচ্ছে একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডটার প্রথম অবস্থায় তাপমাত্রা যদি T1 হয় আর দৈর্ঘ্য যদি L1 হয়, যখন আমি এটাকে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার ফলে লোহার দণ্ডটা কিছু পরিমাণে বৃদ্ধি পেল, দৈর্ঘ্যে বৃদ্ধি পেল। এখন বৃদ্ধি পাওয়ার ফলে এটা তাপমাত্রা হয়ে গেলে T2, যেহেতু আমি তাপমাত্রা বৃদ্ধি করছি, আর দৈর্ঘ্যটাও হয়ে যাবে L2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো? দৈর্ঘ্য প্রসারণটা হলো L2 মাইনাস L1। আর
তাপমাত্রার পরিবর্তন T2 মাইনাস T1। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এখানে L1টা হচ্ছে আদি দৈর্ঘ্য অর্থাৎ শুরুর দিকের দৈর্ঘ্যটা, আর T1টা হচ্ছে শুরুর দিকের তাপমাত্রা, T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, আর L2 হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কোনো পদার্থের প্রসারণ ঘটা বলতে আমরা এটাই বুঝি ওই পদার্থটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পাবে, উচ্চতা বৃদ্ধি পাবে। আলটিমেটলি পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, আর আয়তন বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই টপিকসে আমরা তিনটা জিনিসের প্রসারণ শিখব। কঠিন পদার্থের মধ্যে আমরা শিখব কঠিন পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ, কঠিন পদার্থের ক্ষেত্রফলের প্রসারণ, কঠিন পদার্থের আয়তনের প্রসারণ। এই তিনটা জিনিস আমরা শিখব। আর এই প্রসারণ জিনিসটা শিখতে গিয়ে আমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে প্রসারণ সহগ, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ সহগ, কঠিন পদার্থের ক্ষেত্রফলের সহগ, আর কঠিন পদার্থের আয়তন প্রসারণের সহগ। এখন সহগ জিনিসটা কি? সহগ জিনিসটা আসলে খুবই সোজা। আমরা যদি একটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি, সেটা কঠিন পদার্থটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি এখন শুধুমাত্র দৈর্ঘ্য প্রসারণ সহগের কথা চিন্তা করি, তাহলে ধরে নিলাম যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে ওই কঠিন পদার্থটা যতটুকু প্রসারিত হবে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। খুবই সিম্পল। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই দণ্ডের যতটুকু প্রসারণ হবে তাকে ওই কঠিন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। খুবই সিম্পল। তাহলে সেই হিসেবে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তো আলফার সূত্র যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ, এখানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের প্রসারণ, তারপর হচ্ছে যে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি, কতটুকু বৃদ্ধি পেল, এই মানটাকেই আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে এটা হয়ে যাবে কি, আচ্ছা এটাকে আমরা আরেকটা ফর্মেও লিখতে পারি। এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই সূত্র দিয়েই ম্যাথ করতে হবে। আর এক্ষেত্রে আমরা যেটা করতে পারি L2 মাইনাস L1, এটাকে আমরা লিখতে পারি ডেল এল। ডেল এল বলতে বোঝায় দৈর্ঘ্য প্রসারণ বা দৈর্ঘ্যের পরিবর্তন। আর L1 ইন্টু T2 মাইনাস T1, এটাকে আমরা লিখতে পারি ডেল টি, অর্থাৎ ডেল টি বলতে বোঝাবে তাপমাত্রার পরিবর্তন। আর আলফা, এখানে আলফা, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা আলফা বলবো, আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অথবা আলফা ইজ ইকুয়ালস টু ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল টি। এখানে L1টা হচ্ছে আদি দৈর্ঘ্য, L2টা হচ্ছে শেষ দৈর্ঘ্য, T1টা হচ্ছে আদি তাপমাত্রা, T2টা হচ্ছে শেষ তাপমাত্রা, আর L1টা এখানে তো আদি দৈর্ঘ্যই, আর আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগের ক্ষেত্রেও সেম, আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রেও সেম। আর দৈর্ঘ্য প্রসারণ সহগ এর এককটা হবে পার কেলভিন, অর্থাৎ কেলভিন ইনভার্স 1। এখন যদি আমি ক্ষেত্র প্রসারণ সহগের কথা বলতাম, তাহলে ধরি এটা হচ্ছে একটা লোহার পাত। এই লোহার পাতটার প্রথম অবস্থায় তাপমাত্রা T1, আর এই অবস্থায় তার ক্ষেত্রফল হচ্ছে যে A1। এতে এরিয়া, আমরা ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করি। এখন এটাকে আমি তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা বাড়ানোর ফলে এটার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল। তো এখন তাপমাত্রা হয়ে গেল T2 আর ক্ষেত্রফলটা হয়ে গেল A2। তো এই ক্ষেত্রে
আমরা ক্ষেত্র প্রসারণ সহগ যদি বের করি তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের সূত্রটা কি হবে? ক্ষেত্র বা ক্ষেত্রফল প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি, এটাকে বলে বিটা। বিটা ইজ ইকুয়ালস টু ঠিক দৈর্ঘ্য প্রসারণ সহগের মতো, এখানে হয়ে যাবে a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। অর্থাৎ আমরা এটাও লিখতে পারি যে a2 মাইনাস a1 মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে এটা হয়ে যাবে ডেল a, আর এখানে a1 ইন্টু এখানে t2 মাইনাস t1 মানে ডেল t, এটা লিখতে পারি। অর্থাৎ আমরা এটাও লিখতে পারি বিটা ইজ ইকুয়ালস টু, এখানে লিখতে পারি ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল গুণ তাপমাত্রার পরিবর্তন, এতটুকু। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র। ক্ষেত্র প্রসারণ সহগের এককও হবে পার কেলভিন বা কেলভিন ইনভার্স 1। এখন ধরে নিলাম যে আয়তন প্রসারণ সহগ, তাহলে আয়তন প্রসারণ সহগটা কীরকম হবে? এখানে যদি আমি একটা বস্তু নিই, এই বস্তুটার প্রথম অবস্থায় তাপমাত্রা থাকলো T1 এবং প্রথম অবস্থায় আয়তনটা থাকলো V1, কিন্তু পরবর্তীতে যখন আমি এটাকে তাপ প্রয়োগ করলাম তখন এই বস্তুটার তাপমাত্রা বৃদ্ধির ফলে এই বস্তুটার আয়তনও বৃদ্ধি পাবে। তখন ধরে নিলাম এই বস্তুটার তাপমাত্রা T2 আর আয়তন হয়ে যাবে V2। তাহলে আয়তন প্রসারণ সহগের সূত্র কি হবে? আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের সূত্র হবে গামা ইজ ইকুয়ালস টু, আমরা এখানে এটাকে গামা দিয়ে প্রকাশ করি, এটা দেখতে কিছুটা ওয়াই এর মতো কিন্তু ওয়াই না, আসলে একটু বাঁকা হবে। তাহলে আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। আয়তন প্রসারণ সহগ ইজ ইকুয়ালস টু হবে V2 মাইনাস V1, V তে ভলিউম বোঝায় তাই ভলিউম অর্থ আয়তন, আর হবে V1 ইন্টু T2 মাইনাস T1, অথবা আমরা এটাকে লিখতে পারি ডেল V ডিভাইডেড বাই V1 ইন্টু ডেল T, অর্থাৎ আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন ইন্টু তাপমাত্রার পরিবর্তন। এটা হচ্ছে আয়তন প্রসারণের সহগের সূত্র। আয়তন প্রসারণ সহগের এককও হবে পার কেলভিন, অর্থাৎ কেলভিন ইনভার্স 1। এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগের সূত্র। তো আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ সহগের কথা বলেছিলাম, এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে আসলে আমরা কি বুঝি? দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে আমরা বলেছিলাম 1 মিটার দণ্ডের দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য যতটুকু প্রসারিত হবে তাকে বলে ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এক এক বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ এক এক রকম হয়, যেমন তামার ক্ষেত্রে মান একরকম হবে, লোহার ক্ষেত্রে মান আরেক রকম হবে, কাঠের ক্ষেত্রে মানটা আরেক রকম হবে। তো ঠিক তেমনি যদি আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বলি তাহলে আমরা এটা বলবো যে ক্ষেত্রফলের একক যেহেতু 1 মিটার স্কোয়ার, অর্থাৎ 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে এর ক্ষেত্র প্রসারণ সহগ বলে। সেম আয়তন প্রসারণ সহগ কাকে বলে? তাহলে যদি আমরা বলি যে আয়তনের একক হচ্ছে মিটার কিউব, অর্থাৎ মিটার কিউব বা ঘনমিটার, তাহলে 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে। তো এতটুকু আমাদের জন্য ক্লিয়ার, এবং প্রত্যেকটা পদার্থের আয়তন প্রসারণ সহগ, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ আর ক্ষেত্র প্রসারণ সহগ সবার এককই কিন্তু কেলভিন ইনভার্স 1। এখন এদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, সেটা কি? ক্ষেত্র প্রসারণ সহগ ইজ ইকুয়ালস টু টোয়াইস আলফা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগটা দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু থাইস আলফা, অর্থাৎ 3 আলফা, অর্থাৎ আয়তন প্রসারণ সহগটা দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। তার মানে আমরা যদি তিনটাকেই একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা সেটা লিখতে পারি আলফা ইজ ইকুয়ালস টু বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু গামা বাই 3। যদি এই সূত্রটার মাধ্যমে আমরা প্রকাশ করি তাহলে তিনটাকে আমরা এক সমীকরণে নিয়ে আসতে পারি। এখানে দেখো
বিটা ইজ ইকুয়ালস টু টোয়াইস আলফা, তার মানে আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 2। এখানে আবার সেম গামা ডিভাইডেড বাই 3, তাহলে আলফার মান গামা ডিভাইডেড বাই 3ও হবে, আলফার মান বিটা ডিভাইডেড বাই 2ও হবে। এখন আমাদের কোনো অঙ্কে যদি আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেয়া থাকে, তাহলে আমরা কিন্তু ক্ষেত্র প্রসারণ সহগের মানটা বের করে ফেলতে পারবো, অথবা আয়তন প্রসারণ সহগের মানও বের করে ফেলতে পারবো। অর্থাৎ এখান থেকে যদি যে কোনো মানটাই দিক না কেন, একটা মান দেওয়া থাকলে আমরা বাকি দুইটা মান বের করে ফেলতে পারবো। যদি আমাদেরকে ক্ষেত্র প্রসারণ সহগ আর আয়তন প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক দেয়া থাকে, তাহলে আমরা এটা বাদ দিয়ে এই দুইটা দিয়েই আমরা অঙ্ক করব। যদি আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ আর দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে সম্পর্কিত কোনো অঙ্ক থাকে, তাহলে আমরা এটা বাদ দিয়ে শুধু এই সমীকরণ দিয়ে অঙ্ক করব। তো এইভাবে এই সমীকরণটাও আমাদেরকে মনে রাখতে হবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। এতটুকু গেল। এখন আসি, এই সূত্রটা যে আমরা শিখলাম, এই সূত্র দিয়ে এখন আমাদের কীরকম অঙ্ক থাকবে। ওকে, তো এখন আমরা অঙ্ক করব দৈর্ঘ্য প্রসারণ সহগের, ক্ষেত্র প্রসারণ সহগের আর হচ্ছে আয়তন প্রসারণ সহগের। তার আগে আমরা কিছু কথা বলে নিই। আমাদের বাস্তব জীবনে এই যে প্রসারণ সম্পর্কিত যত ঘটনা আছে, দৈর্ঘ্য প্রসারণের, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের, যেমন তোমরা দেখতে পাবে যে রেল লাইনটা ঠিক এরকম থাকে। এই যে রেল লাইনের দণ্ডের মাঝখানে যে রেল লাইনের দুটো পাত থাকে, এই যে এই পাত আর এই পাত, এই যে মাঝখানে একটা ফাঁকা অংশ রয়েছে, এখানে একটু গ্যাপ আছে। তাহলে রেল লাইনের দুইটা পাতের মাঝখানে কেন ফাঁকা রাখা হয়, এটার অ্যান্সারটা আমরা জানি, তো আমি রিপিট করি। সেটা হচ্ছে, যখন রেলগাড়ির চাকাটা কিন্তু লোহার তৈরি, আর রেল লাইনটাও লোহার তৈরি। যখন রেলগাড়িটা চলতে থাকে, তখন রেলগাড়ির চাকার ঘূর্ণনের ফলে রেলগাড়ির চাকার সাথে এই যে রেল লাইনের পাতের সংঘর্ষ হয়, অর্থাৎ ঘর্ষণ হয়। আর এই ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, আর তাপে আমরা জানি যে কোনো পদার্থের প্রসারণ ঘটে। আর সেই তাপের ফলে এই যে রেল লাইনের পাতটা রয়েছে, এই রেল লাইনের পাতটা প্রসারিত হয়, কিছুটা পরিমাণ প্রসারিত হয়। আর প্রসারিত হওয়ার জন্য এখানে যদি কিছু পরিমাণ গ্যাপ না রাখা হয়, তাহলে কি হবে, রেল লাইনটা বেঁকে যাবে। কিন্তু যেহেতু এখানে গ্যাপ রাখা হয়েছে, তাই এই রেল লাইনটা সুন্দরভাবে প্রসারিত হইতে পারে, আবার ঠান্ডা গেলে এটা সংকুচিত হতে পারে। তাই রেল লাইনের দুইটা পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়। তারপর আমরা যদি দেখতে পাই যে যদি একটা কাচের বোতল, আরও ধরনের ঘটনা, সেটা হচ্ছে যে একটা কাচের বোতলের মধ্যে যদি হঠাৎ করে, বা একটা কাচের গ্লাসে হঠাৎ করে যদি আমরা প্রচুর পরিমাণে গরম পানি ঢালি, তাহলে দেখা যাচ্ছে যে গ্লাসের কোনো একটা সাইডে ফেটে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে গ্লাসটাতে আমরা হঠাৎ করে গরম পানি দিলাম, তাহলে দেওয়ার ফলে গ্লাসটা যে সম্পূর্ণটা অংশ সমানভাবে গরম হইতে পারে নাই, সম্পূর্ণ অংশটা সমানভাবে উত্তপ্ত হইতে পারে নাই। অর্থাৎ গ্লাসের এই যে এক অংশটা একটু বেশি উত্তপ্ত হয়ে গেছে, আরেক অংশটা ঠান্ডা রয়ে গেছে, তার কারণে গ্লাসটা ফেটে যায়। যদি সমানভাবে পুরো গ্লাসটা উত্তপ্ত হতে পারত, তাহলে গ্লাসটা ফাটতো না। তারপর ধরো আমরা অনেক সময় দেখি যে আমাদের যখন বাজার থেকে আমরা ঔষধের বোতল কিনে আনি, বা বিভিন্ন ধরনের বোতল যেগুলোর ছিপি বা মুখটা লোহার তৈরি থাকে, ওটা শক্ত করে আটকানো থাকে, এখন ওটা আমরা খুলতে পারি না, তখন আমরা কি করি, ওই ছিপিটাকে আমরা উত্তপ্ত করি। তো উত্তপ্ত করার পর আমরা ওটা খুলতে পারি সহজে। তাহলে এটার মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এই, যখন ছিপিটাকে আমরা উত্তপ্ত করি, তখন ছিপিটা প্রসারিত হয়, আর তখন এটা আমরা সহজে খুলে ফেলতে পারি। তারপর হচ্ছে যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যখন তোমাদের যদি দাঁতের কখনো পোকা ধরে, বা দাঁতের মধ্যে যদি কখনো গর্ত হয়ে যায়, এটাকে ক্যাভিটি বলে। ক্যাভিটি অর্থ হচ্ছে গর্ত। দাঁতের মধ্যে যদি কখনো গর্ত হয়, তাহলে তোমরা যদি ডাক্তারের কাছে যাও বা ডেন্টিস্টের কাছে যাও, তাহলে ডেন্টিস্ট কি করে, এই যে এটা ধরে নিলাম দাঁত, তো এখানে যদি কোনো গর্ত হয়, বা এখানে যদি কোনো গর্ত হয়, যে কোনো জায়গায় যদি কোনো গর্ত হয়, তাহলে কি করবে, এই গর্তটা ডেন্টিস্ট একটা পদার্থ দিয়ে
যে কোনো একটা স্পেশাল পদার্থ থাকে, ওই পদার্থ দিয়ে এই গর্তটা তোমার বুঝে দিবে, অর্থাৎ এই গর্তটা পূরণ করে দিবে। তারপর তুমি তো এর পরবর্তী সময়গুলোতে দাঁতের এই সমস্যাটা ফেস করতে হয় না। এখন আরেকটা কথা, আমরা অনেক সময় গরম পানি পান করি, অনেক সময় ঠান্ডা জিনিস খাই। তো গরম কোনো জিনিস যখন আমরা মুখে দিই, তাহলে ওই গরম জিনিসটা যখন দাঁতে লাগে, আমাদের দাঁতটাও কিন্তু কিছু পরিমাণে প্রসারিত হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের দাঁতটা যখন প্রসারিত হচ্ছে, আর দাঁতের মধ্যে যে গর্ত পূরণের জন্য ডাক্তার নতুন একটা পদার্থ দিল, ওই পদার্থটাকেও কিন্তু প্রসারিত হইতে হবে। এখন দাঁতের প্রসারণটা আর ওই পদার্থের প্রসারণটা যদি সমান হয়, তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম হবে না। কিন্তু দাঁতটা যদি একটু বেশি পরিমাণে প্রসারিত হয়ে যায় আর ওই পদার্থটা প্রসারিত না হয়, তাহলেও সমস্যা হবে। অথবা ওই পদার্থটা যদি বেশি পরিমাণে প্রসারিত হয়, দাঁত যদি তার থেকে কম পরিমাণ প্রসারিত হয়, তাহলেও সমস্যা হবে, ওই পদার্থটা খুলেই পড়ে যাবে। এই সেম মেকানিজমটা এখানে গ্লাস ফাটার ক্ষেত্রেও হয়েছে। তাই ওই পদার্থটাকে এমনভাবে বানানো হয় যাতে দাঁতের প্রসারণের সাথে সাথে ওই পদার্থের প্রসারণটা খুব সমানভাবে হয়, সমানুপাতিক হারে হয়। এতটুকু হলো। এখন আমাদের প্রশ্ন, আমাদের ফার্স্ট ম্যাথ প্রশ্নটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য 10.0167 মিটার। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে বলবো। তাহলে আমরা প্রথমত দেখতে পাই যে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে শুরুর দিকের তাপমাত্রা, আর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা শেষের দিকের তাপমাত্রা। আর দণ্ডের দৈর্ঘ্য এটা শুরুর দিকের দৈর্ঘ্য, এটা হচ্ছে শেষের দৈর্ঘ্যটা। তাহলে আমরা জানি আদি দৈর্ঘ্য L1 ইজ ইকুয়ালস টু এখানে হবে 10 মিটার, শেষ দৈর্ঘ্য L2 ইজ ইকুয়ালস টু হবে 10⁻0167 মিটার। আর প্রথম দিকের তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস, শেষের দিকের তাপমাত্রা হবে 120 ডিগ্রি সেলসিয়াস। আর এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট, আমরা আলফা এর মানটা বের করব। তাহলে আমরা জানি আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আমাদের এখানে সবগুলো মানই দেওয়া আছে। তাহলে L2 এর মান হচ্ছে 10.0167 মাইনাস 10, এখানে হবে 10 ইন্টু 120 মাইনাস 20 ইজ ইকুয়ালস টু, এখন এখানে হয়ে যাবে 0.0167, এখানে 10 ইন্টু এখানে হবে 100। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দৈর্ঘ্যের একক কিন্তু মিটার, এখানে আমাদের এককটা আসবে মিটারে। আমি অঙ্কের হিসাবে সুবিধার জন্য আমি এখানে একক লিখছি না, এখানে আমাদের এককটা আসবে মিটারে। এখানেও দৈর্ঘ্যের জন্য এককটা আসবে মিটারে। আর এখানে তাপমাত্রা পরিবর্তনটা হবে ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন হওয়া যে কথা, ক্যালভিনে পরিবর্তন হওয়া একই কথা। এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে বোঝানো হয়েছে। তাহলে এখানে মিটার আর এখানে মিটার কাটা যাবে, তাহলে এখানে শুধুমাত্র রয়ে যাবে ক্যালভিন, অর্থাৎ এটা হচ্ছে এককটা। আর এই ক্যালভিনটা যখন উপরে চলে যাবে তখন সেটা হয়ে যাবে K−1, এটা হচ্ছে আমাদের এককের হিসাব। আচ্ছা, এককের হিসাবটা বাদ দিয়ে আমি শুধু সংখ্যিক হিসাবটা যেটা আছে সেটা করি। তাহলে এই মানটাকে এটা দিয়ে যখন আমরা ভাগ করব, তখন আমরা পাবো 0.00000167 কেলভিন ইনভার্স। দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখব, সেটা হচ্ছে যে 16.7। আমরা দশমিকটাকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর আগে নিয়ে আসছি। আসার পর আমরা এখন তাহলে লিখব 10⁻6 K−1। তাহলে এটাই হচ্ছে আমাদের তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান হচ্ছে এটা। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের L1 এর মান দেওয়া ছিল, L2 এর মান দেওয়া ছিল, T1 T2 আমরা শুধুমাত্র আলফা এর মানটা দিয়ে আমরা বাস দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমরা বের করে ফেলেছি। তো এই অঙ্কটা করার পর নাও এখন তোমাকে একটা অঙ্ক করতে হবে, সেটা হচ্ছে সেম একটা অঙ্ক। দিস ইজ দ্য ম্যাথ। সো এই প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো।
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। দিস ইজ ইউর টাস্ক। সো এই প্রশ্নটা ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলো। ওকে, আশা করি এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলছো। নাও ওকে, দৈর্ঘ্য প্রসারণের নিয়মটা আমরা বুঝে গেছি। এবার আমরা তাহলে ক্ষেত্র প্রসারণের একটা অঙ্ক করি। তো ক্ষেত্র প্রসারণের অঙ্কটাও সেম, সূত্র সেম, সব কিছু সেম, নিয়মও সেম। তাহলে ক্ষেত্র প্রসারণের জন্য যে এই প্রশ্নটার দিকে লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন দেওয়া হলো, সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তামার পাতের ক্ষেত্রফল 9 মিটার স্কোয়ার। তাপ দিয়ে পাতের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তীর্ণ করা হলো। এতে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে 9.012024 মিটার স্কোয়ার হলো। তামার ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে এটাও সেম। এখানে আমাদের প্রথম মানটা কি দেওয়া আছে? এখানে আমাদের A1 অর্থাৎ প্রথম ক্ষেত্রফলটা হচ্ছে 9 মিটার স্কোয়ার। A2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রফলটা হচ্ছে 9.012024 মিটার স্কোয়ার। এরপরে প্রথম তাপমাত্রাটা অর্থাৎ T1, এটার মান হচ্ছে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয় তাপমাত্রা T2, এটার মান হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের বলছে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করতে, তার মানে বিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমরা জানি বিটা ইজ ইকুয়ালস টু A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানেও সেম, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মান বসাবো, আলটিমেটলি আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। আর অ্যান্সারটা হবে কে ইনভার্স 1, কারণ এখানে মিটার স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আশা করি তুমি এটা পারবা। সো এই অঙ্কটা করে ফেলো। এর পরবর্তীতে আমাদের হচ্ছে আয়তন প্রসারণ সহগ, তারপর হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো এখানে একটা প্রশ্ন যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তামার খণ্ডের আয়তন 33 মিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে 150 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর আয়তন হয় 33.09 মিটার কিউব। তামার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে প্রথমত যেটা দেয়া আছে V1 অর্থাৎ প্রথম যে আয়তনটা সেটা হচ্ছে 33 মিটার কিউব। V2 দ্বিতীয় আয়তন যেটা দেয়া আছে সেটা হচ্ছে 33.09 মিটার কিউব। প্রথম তাপমাত্রার মান দেয়া আছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয় তাপমাত্রার মান দেয়া আছে হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং আয়তন প্রসারণ সহগ অর্থাৎ গামা ইজ ইকুয়ালস টু হোয়াট? আর আমরা জানি গামা ইজ ইকুয়ালস টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তো এই ক্ষেত্রে আমরা এখানে V2 V1 T2 T1 এগুলোর মান বসাই দিলে আমরা গামার মানটা পেয়ে যাব। এক্ষেত্রে এখানে m কিউব হবে, এখানেও m কিউব কাটাকাটি যাবে, এখানেও অ্যান্সারটা আমাদের আসবে কে ইনভার্স 1 অর্থাৎ পার কেলভিনে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটাও একদম সেম, এটাও করে ফেলো। ওকে, সো এই অঙ্কগুলো করার পরে একই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে আমাদের অনেক রকমের অঙ্ক আসতে পারে। এখন আমরা সৃজনশীল প্রশ্নের জন্য অঙ্ক করব, অর্থাৎ এই সূত্রের মাধ্যমে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে বা সৃজনশীল প্রশ্নের মধ্যে এই অঙ্কগুলো কিভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে সেগুলো আমরা এখন দেখব। আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে এক্সাম্পল দিব। আমি প্রথমে যে দৈর্ঘ্য প্রসারণ সহগের যে আমার ম্যাথটা ছিল, যে এখানে আমরা যেটা করেছি অলরেডি, এখানে আমরা এই অঙ্কটা যে করেছি এই সূত্র দিয়ে এই অঙ্কটার আলোকেই আমি এখানে প্রায় 6 থেকে 7টা টাইপের অঙ্ক আমি দিব। একটা প্রশ্ন থেকে 6 থেকে 7 ধরনের প্রশ্ন আমি দিব। ওকে, সো প্রথমত যদি এই প্রশ্নটা এরকম না হয়ে অন্যরকম হতো তাহলে কীরকম হতে পারত? লুক অ্যাট দিস। এখানে পরের প্রশ্নটা এরকম হতে পারত যে
10 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হলো 0.0167 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। দেখো, আমাদেরকে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নের মধ্যে আমাদের এখানে কি বললো, প্রশ্নে বলা হলো 10 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ডের তাপমাত্রা, তার মানে প্রথম অবস্থায় দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের L1 এর মান হচ্ছে যে 10 মিটার। বলছে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। এখানে কিন্তু বলে নাই শুরুর দিকে তাপমাত্রা এত ছিল, শেষের দিকে তাপমাত্রা এত ছিল, এটা বলে নাই। ওরা বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। আর আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি মানে কি, T2 - T1 = 100 ডিগ্রি সেলসিয়াস হবে। অর্থাৎ এটাকে আমরা ΔTও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হলো, অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণের কথা বলছে। ওরা বলে নাই আগে দৈর্ঘ্য এত ছিল এবং পরে দৈর্ঘ্য এত হয়েছে, ওরা কিন্তু এটা বলে নাই। ওরা বলছে কতটুকু প্রসারণ হয়ে গেছে। তার মানে ওরা এখানে যে মানটা দিল সেটা হচ্ছে L2 - L1 = 0. আমাদের এখানে যে মানটা 0.0167 মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণের মান, অর্থাৎ ΔL এর মান। তারপর বললো দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে, আলফা = 1। আমরা আলফা এর মানটা নির্ণয় করবো এখান থেকে। তাহলে লুক এট দিস, আমাদের কাছে L1 এর মান আছে, ΔT এর মান আছে, ΔL এর মান আছে, আলফা এর মান চাইছে। তাহলে আমরা আগে সূত্র শিখেছিলাম যে আমরা আলফা = এটা লিখতে পারি ΔL / L1 × ΔT। তাহলে এই ক্ষেত্রে আমাদের ΔL এর মান হচ্ছে কত? ΔL এর মান হচ্ছে আমাদের 0.0167, আর হচ্ছে L1 এর মান কত? 10 ইন্টু ΔT এর মান কত? 100 ডিগ্রি সেলসিয়াস লেখা যে কথা, 100 কেলভিন লেখা একই কথা। তাহলে এখানে আমরা 100 লিখলাম। তাহলে আলটিমেটলি এই মানটাও আমাদের ঠিক আগের অঙ্কের মানটাই আসবে অ্যান্সার। সেটা হচ্ছে 16.7 × 10⁻6 পার কেলভিন। এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে প্রশ্নের মধ্যে কিন্তু আমরা পরবর্তী দৈর্ঘ্যের মানটা বলি নাই, আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ কত হয়েছে সেটাই বলে দিছি সরাসরি। আর আমরা বলি নাই যে আগের তাপমাত্রা কত ছিল, পরের তাপমাত্রা কত ছিল, আমরা বলেই দিছি যে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনটা বলে দিলাম। ওকে, এখন প্রশ্নটা যদি অন্যরকম হতো, আরও অন্যরকমভাবে যদি আমাদের প্রশ্নটা করা হতো, তাহলে সেটা কীরকম হতো? এখানে 2 নাম্বার, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হলো 0.167 মিটার। আচ্ছা, আমি এখানে 0 একটা দিই। তামার দৈর্ঘ্য প্রসারণ সহ 16.7 × 10⁻6 পার কেলভিন দণ্ডটির আদি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি মান দেওয়া আছে? আমাদের এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করায়, তার মানে এটা তাপমাত্রা বৃদ্ধির মানটা দেওয়া আছে। তাহলে ΔT = রয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াস অথবা 100 কেলভিন। একটি তামার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণের মান দেওয়া আছে, অর্থাৎ ΔL, অর্থাৎ L2 - L1 এর মান, সেটার মান হচ্ছে 0.0167 মিটার। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে, অর্থাৎ আলফা এর মান যেটা হচ্ছে 16.7 × 10⁻6 পার কেলভিন। ওকে, আর আমাদের প্রশ্ন হলো যে L1 = হোয়াট, অর্থাৎ আদি দৈর্ঘ্যের মান নির্ণয় করতে বললো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? আলফা = আমরা জানি ΔL / L1 × ΔT। তো এই ক্ষেত্রে আমাদের মান যেহেতু L1 এর মান বের করতে হবে, তাহলে আমাদের L1 = হয়ে যাবে ΔL / আলফা × ΔT। আমরা এখানে আর গুণ করলাম, আর গুণ করে L1টাকে বাম পাশে রাখলাম। তারপরে এখন যা যা রইল তার মান বসাই দেব। ΔL এর মান আমরা কত পেলাম? 0.0167
মিটার, মিটার দরকার নেই। আলফার মান আমরা কত পেলাম 16.7 ইন্টু 10⁻6 ইন্টু ডেলটি এর মান আমরা কত পেলাম 100। এখন এটাকে যদি আমরা এরকম গুণ করে তারপর ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে যে 10 মিটার, অর্থাৎ আদি দৈর্ঘ্যের মান আমাদের হচ্ছে 10। এটা গেল। এখন অঙ্কটা যদি আমাদেরকে আরেকটা টাইপ বলে তাহলে সেটা কি হতে পারে, নাম্বার 4 কোয়েশ্চেন। সো এখানে বললো 10 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ করা হলে এর দৈর্ঘ্য প্রসারণ হয় 0.0167 মিটার। দণ্ডটির শেষ দৈর্ঘ্য কত, অর্থাৎ L2 এর মান চাইল। এখানে ব্র্যাকেটে আলফা এর মান দেওয়া থাকলো, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণের মানটা আমাদের এখানে সহগের মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া থাকলো, 10 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ L1 এর মান থাকলো আমাদের 10 মিটার। তারপর হচ্ছে যে আর এখানে কি কি মান দেওয়া থাকলো, যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 120 ডিগ্রিতে উত্তীর্ণ করা হলো, অর্থাৎ T1 এর মান হলো 20 ডিগ্রি সেলসিয়াস আর T2 এর মান হলো 120 ডিগ্রি সেলসিয়াস। এর দৈর্ঘ্য প্রসারণ কত তাও দেয়া থাকলো, অর্থাৎ ডেল এল বা L2 মাইনাস L1, ডেল এল বা L2 মাইনাস L1 এটার মান দেয়া থাকলো 0.0167 মিটার। এরপরে দেওয়া থাকলো দণ্ডটির শেষ দৈর্ঘ্য কত, আর আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে আলফা। আলফার মান হচ্ছে কত 16.7 ইন্টু 10⁻6 পার কেলভিন। আমাদের বের করতে হবে শেষ দৈর্ঘ্য, অর্থাৎ L2 ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি সূত্র অনুযায়ী, আমরা সূত্র অনুযায়ী জানি আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে L2 এর মানটা কিন্তু বের করা। তাহলে আমরা এখানে আলফার মানটা বসাই দেব, L1 এর মানটা বসাই দেব, T2 T1 এর মানটা বসাই দেব, আর এখানেও L1 এর মান বসাই দেব। আলটিমেটলি আমরা এখানে L2 এর মানটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা যদি এভাবে সাজায় লিখি L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু L1, এখানে আলফা লিখতে পারি ইন্টু T2 মাইনাস T1, তারপর হচ্ছে বা আমাদের যে L2 ইজ ইকুয়ালস টু L1টা পক্ষান্তর করে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল আলফা L1 ব্র্যাকেট দিয়ে T2 মাইনাস T1। আমরা এভাবে সাজানোর পর এখানে আমরা মানগুলো বসাই দিতে পারি। L1 এর মান আমরা এখানে যা পেলাম 10 মিটার, এখানে আমরা 10 বসাই দিলাম, প্লাস আলফার মান আমরা পেলাম 16.7 ইন্টু 10⁻6। তারপর হচ্ছে যে L1 এর মান আমরা পেলাম এখানে 10, তারপর হচ্ছে যে এখানে T2 মাইনাস T1 120 থেকে 20 বিয়োগ দিলে আমাদের চলে আসবে 100। তাহলে এই জিনিসগুলোকে গুণ করব, আগে গুণ করে তারপর এটার সাথে যোগ করব, তাহলে L2 এর মান আমরা পেয়ে যাব 10.0167 মিটার, অর্থাৎ আলটিমেটলি আমাদের শেষ দৈর্ঘ্যের মানটা আসবে 10.0167 মিটার। এভাবে এখন আমাদের প্রশ্নটা যদি আরেকটা টাইপে আসতো, আর অন্য কি টাইপে আসতে পারতো, দেখো 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার দণ্ডের তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তীর্ণ করায় এর দৈর্ঘ্য প্রসারিত হয়ে 10.0167 মিটার হয়। আদি তাপমাত্রার মান কত, আলফা ইজ ইকুয়ালস টু এত দেওয়া আছে। তাহলে এই অঙ্কগুলো খুবই সেম, আমি আশা করি তুমি এটা পারবা, তবে আমি জাস্ট দেখা দিচ্ছি। তাহলে প্রথমত আমাদের এখানে কি দেওয়া আছে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ L1 এর মান দেওয়া আছে 10 মিটার, আর এখানে আমাদের দেওয়া আছে কোনটা, যে তামার দণ্ডের তাপমাত্রা 120 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তীর্ণ করায়, অর্থাৎ প্রথম যে তাপমাত্রা তার মান কিন্তু দেয়া নাই, ওরা বলছে প্রথম তাপমাত্রাটা বের করতে, শেষের তাপমাত্রার মান দেয়া আছে, অর্থাৎ এখানে T2 এর মানটা দেয়া আছে, T2 এর মানটা হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমরা আর কি কি মান দেয়া আছে, আমাদের দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ L2 মাইনাস L1 অথবা ডেল এল যেটাই বলি না কেন তার মান দেয়া আছে হচ্ছে যে, আচ্ছা সরি, এখানে দৈর্ঘ্য প্রসারণের মান না, এখানে দৈর্ঘ্য প্রসারিত হয়ে 10.0167 মিটার, অর্থাৎ শেষ দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 10.0167 মিটার দেওয়া আছে।
আর আমাদের দেওয়া আছে আলফা, আলফার মান হচ্ছে 16.7 ইন্টু 10⁻6 পার কেলভিন। সুতরাং T2 ইজ ইকুয়ালস টু হোয়াট, শেষ তাপমাত্রাটা আমরা বের করব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি কি আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে T2 এর মানটা বের করা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আলফা লিখতে পারি, তারপর হচ্ছে L1 আর গুণ করে ফেললে, তাহলে আর গুণ করে ফেললে L1, তারপর হচ্ছে T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1। তারপর হচ্ছে যে আমরা এখানে T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1, আলফা L1 এটা নিচে চলে আসলো, আলফা L1। তারপর এখান থেকে T2টার বাম পাশে রেখে L2 মাইনাস L1 আলফা L1, এই T1টা ডান পাশে চলে যাবে, তাহলে T1। তাহলে এভাবে আমরা সাজিয়ে নিয়েও আমরা এখানে মান বসাই দিব, মান বসানোর পর হিসাব করে ফেলবো। এটা সবচেয়ে সহজ, কিন্তু যদি আগেই মান বসাই দিই তাহলে হিসাব করতে অনেক সময় ভুল হয়ে যায়। তবে এটা তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সহজ লাগে সেভাবে করতে পারো। ওকে, তাহলে এখানে আমরা যে মানগুলো আছে সেগুলো দিয়ে আমরা T2 এর মানটা আমরা পেয়ে যাব, এবং সেটা অবশ্যই আমাদের এখানে কত হবে, ও সরি আমাদেরকে এখানে T1 এর মান বের করতে বললো, সরি ফর দ্য মিস্টেক। T1 এর মানটা আমরা এখানে বের করব। তাহলে T1 এর মানটা বের করতে গেলে আচ্ছা, এখন আমাদের 5 নং অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার দণ্ডের তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ করায় এর দৈর্ঘ্য প্রসারিত হয়ে 10.0167 মিটার হয়। আদি তাপমাত্রার মান কত, আলফা ইজ ইকুয়ালস টু এত। তাহলে এখানেও একদম সেম, আমাদের এখানে সব মান দেয়াই আছে। সেটা হচ্ছে 5 নং, এখানে আমাদের দেয়া থাকলো L1 এর মান দেয়া আছে 10 মিটার, এখানে দৈর্ঘ্য প্রসারিত হয়ে এত মিটার হয়, তার মানে L2 এর মান হচ্ছে 10.0167 মিটার। তারপর আমাদের দেয়া আছে যে আলফা, এর মানটা আমাদের কত আছে 16.7 ইন্টু 10⁻6 পার কেলভিন। এরপর দেওয়া আছে যে 120 ডিগ্রি, এটা কিন্তু T2, অর্থাৎ 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার দণ্ডের তাপমাত্রা কত সেটা বলে নাই, ওরা বলছে যে তাপমাত্রা বৃদ্ধি করার পর এত হলো, অর্থাৎ 120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের T2 এর মান 120 ডিগ্রি সেলসিয়াস, আর T1 আমাদেরকে বের করতে বললো, অর্থাৎ আদি তাপমাত্রার মান কত আমরা বের করব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আর গুণ করে ফেলবো, আলফা L1 T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু এখানে L2 মাইনাস L1 হবে, তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই আলফা L1। এখন আমাদেরকে রাখতে হবে T1টা রাখতে হবে আর T2টাকে নিয়ে যেতে হবে, যেহেতু T1 এর এখানে মাইনাস আছে, তাহলে T1টাকে আমরা যদি এ পাশে নিই আর এটাকে আমরা এ পাশে নিই, তাহলে আমাদের হয়ে যাবে T1 ইজ ইকুয়ালস টু T2 মাইনাস L2 মাইনাস L1 ডিভাইডেড বাই আলফা L1। বাস এভাবে সাজিয়ে নিলাম। এখন আমরা এখানে প্রত্যেকটার মান বসাই দেব, প্রত্যেকটার মান বসিয়ে দিলে আমাদের T1 এর মানটা চলে আসবে, T1 এর মানটা আমাদের হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস, অথবা হ্যাঁ এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস লিখবো আমরা। তাহলে আমরা যদি আগেও মান বসায় দিতাম তাহলে আমাদের অঙ্ক হতো, তবে এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, তাই আমার সাজেশন থাকলো প্রথমে গুছিয়ে নেবে, যে মানটা আমাদের বের করা দরকার সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তারপর আমরা এখানে মানগুলো বসিয়ে তারপর হিসাব করে ফেললাম। বাস এভাবে আমরা আদি তাপমাত্রার মান বের করে ফেললাম। এখন আসো, যদি প্রশ্নটা এরকমও হতে পারতো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, এর তাপমাত্রা বৃদ্ধি করায় দৈর্ঘ্য 10.0167 মিটার হয়, শেষ তাপমাত্রার মান কত। দেখো আগের অঙ্কটাতে আমরা T1 এর মান বের করছি, অর্থাৎ আদি তাপমাত্রার মান বের করছি, এখানে বের করব T2 এর মান, খুবই সিম্পল। কিন্তু ব্র্যাকেটের দিকে তাকাও, ব্র্যাকেটে এখানে দেওয়া আছে বিটা, বিটা ইজ ইকুয়ালস টু 33.4 ইন্টু 10⁻6 K
কে ইনভার্স 1। এখানে কিন্তু আমাদের আলফার মান দেয়া নাই, বিটার মান দেয়া আছে, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগের মান দেয়া আছে। কিন্তু অঙ্ক পড়ে আমরা প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি যেখানে ওরা দণ্ডের দৈর্ঘ্যের কথা বলছে, কোথাও কিন্তু ক্ষেত্রফলের কথা বলে নাই। তাহলে দৈর্ঘ্যের সাথে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্ক আছে, দৈর্ঘ্যের সাথে তো ক্ষেত্র প্রসারণ সহগের আমরা কোনো সূত্র শিখি নাই। তাহলে এই ক্ষেত্রে একটা টেকনিক যেটা করতে হবে, আমরা একটা সূত্র অলরেডি শিখে ফেলছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 2 গামা ডিভাইডেড বাই 3। তাহলে এই সূত্রটা আমরা শিখেছিলাম। তো এই সূত্রের মাধ্যমে আমরা জেনেছি যদি আমরা যে কোনো একটা মান জানি, যদি আমরা ক্ষেত্র প্রসারণ সহগের মান জানি, তাহলে আমরা সহজে দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটাও বের করে ফেলতে পারবো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে কাজটা প্রথমে থাকবে সেটা হচ্ছে যে বিটা থেকে আলফার মান বের করে নেওয়া। অর্থাৎ এখানে তামার ক্ষেত্র প্রসারণ সহগের মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা এখান থেকে বের করে নিতে হবে। তারপর আমরা ওই দৈর্ঘ্য প্রসারণ সহগকে কাজে লাগিয়ে এখান থেকে আমাদের যেই ডিমান্ড, আমাদের শেষ তাপমাত্রাটার মান আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এখানে বিটা ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 33.4 ইন্টু 10 ইনভার্স 6 পার ক্যালভিন। তাহলে সুতরাং আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 2। আলফা মানে হচ্ছে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে বিটার মান এখানে 33.4 ইন্টু 10 ইনভার্স 6। এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 16.7 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে আলফার মানটা আমরা পেয়ে পেলাম পার ক্যালভিন। তাহলে আলফার মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কিন্তু বিটার মান দেওয়া আছে, আমরা আলফার মানটা বের করে ফেলাম। এরপরে আসি মেইন অঙ্কে। এখানে এখন আর কি কি মান আছে? এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আমাদের প্রথমে T1 এর মান দেওয়া থাকলো 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে যে প্রথম দৈর্ঘ্য যেটা L1, এটার মান দেওয়া থাকলো 10 মিটার। এরপর হচ্ছে যে তাপমাত্রা যখন বৃদ্ধি করে ফেলি তখন দৈর্ঘ্য হয়েছে এত, তার মানে হচ্ছে আমাদের L2 এর মান হচ্ছে যে 10.0167 মিটার। তারপর হচ্ছে শেষ তাপমাত্রার মান কত, অর্থাৎ T2 ইজ ইকুয়ালস টু হোয়াট, আর আলফার মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম এত। তাহলে আমরা এখন সূত্র লিখবো আলফা ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে সেই ক্ষেত্রে এবার আমরা কি করব, আবার আগের মতো করে সাজিয়ে নিব, সাজিয়ে আমরা T2টাকে বাম পাশে লিখব। তাহলে আমি খুবই শর্টকাটলি যদি করি তাহলে আমার T2 এর মানটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে T2 ইজ ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই আলফা L1 প্লাস T1। এই মানটা আমরা পাবো, এটাকে গুছিয়ে লিখি। তারপর এখানে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিব, মানগুলো বসিয়ে দেওয়ার পর আমরা T2 এর মানটা পাবো 120 ডিগ্রি সেলসিয়াস। এটা পেয়ে গেলাম। এখন প্রশ্নটা যদি এরকম হতো, প্রশ্ন আমাদের যদি এরকম হতো আরেকটা টাইপের, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, তামার দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে? আলফা ইজ ইকুয়ালস টু এত। দেখো আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান দেয়া আছে, আর হচ্ছে আমাদের যে আদি তাপমাত্রা সেটাও দেয়া আছে, এবং আদি দৈর্ঘ্য তার মানও দেয়া আছে। এখন ওরা আমাদেরকে বলল তামার দৈর্ঘ্য যদি আমরা 5% বৃদ্ধি করতে চাই, অর্থাৎ এই যে 5% বৃদ্ধি করতে চাওয়াটা, এই 5%টাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণের মান, অর্থাৎ L2 মাইনাস L1 এর মান। আর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে হবে, তাহলে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা বের করতে বলছে, অর্থাৎ ডেল টি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখে নিই কী কী মান দেওয়া আছে আমাদের এখানে। প্রথমে T1 এর মান দেওয়া থাকলো 20 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে যে L1 এর মান দেওয়া থাকলো আমাদের 10 মিটার। তাপমাত্রা কতটুকু বৃদ্ধি সেটা হচ্ছে ডেল টি, এটার মান হোয়াট, আমরা ডেল টি এর মানটা আমরা বের করব। আর আলফার মানটা আমাদের দেয়া থাকলো 16.7 ইন্টু 10 ইনভার্স 6 পার ক্যালভিন। ওকে, তাহলে আমাদেরকে যেহেতু ডেল টি এর মান বের করতে হবে, তাহলে আমাদের L2 এর মানটা আমাদের জানাটা জরুরি, অথবা ডেল এল এর মানটাও আমাদের জানতে হবে। তাহলে এখানে আমাদের যেটা বললো তামার দণ্ডের তাপমাত্রা বৃদ্ধি করায়, আচ্ছা সরি এই অঙ্কটা, যে এখানে বললো তামার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর দণ্ডের দৈর্ঘ্যটা 5% বৃদ্ধি করতে চাইলে, তাহলে 5% বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে
5% বৃদ্ধিতে 5% বৃদ্ধিতে তামার দণ্ডের দৈর্ঘ্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে, প্রথম দৈর্ঘ্যটা হচ্ছে 10 প্লাস 10 এর উপরে যাবে 5 আর নিচে আসবে 100, অর্থাৎ 10 এর হচ্ছে 5%, আর 5% মানে হচ্ছে উপরে 5 নিচে 100। আর এখানে তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 10 প্লাস এখানে 10 এর 5%, তার মানে এখানে হচ্ছে যে কাটাকাটি যাবে 20, আর এখানে 20 কাটাকাটি যাবে 2, তাহলে উপরে 1 নিচে 2, তার মানে 0.5। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে 10.5, অর্থাৎ আমাদের L2 এর মানটা হলো 10.5 মিটার। তাহলে L2 এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে ∆T এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। আর এখানে আমরা যদি এভাবে না বের করে যদি আমরা বলি যে 5% বৃদ্ধির পরিমাণ 5% বৃদ্ধির পরিমাণ সেটা হচ্ছে ∆L, সেটা কি হবে? 5% বৃদ্ধির পরিমাণটা কার? আদি দৈর্ঘ্যের, প্রশ্নে দেওয়া আছে। তাহলে 10 এর 5%, তাহলে 10 এর 5% বলতে কি বুঝি? 10 এর উপরে 5 যাবে, নিচে যাবে 100, এখানেও কাটাকাটি দিলে হবে 20, কাটাকাটি দিলে হবে 2, উপরে 1, অর্থাৎ 0.5, অর্থাৎ ∆L এর মানটা 0.5। তাহলে এখানে ∆L এর মানটা ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, অথবা L2 বের করে আমরা এখানে অঙ্কটা করে ফেলতে পারবো। L2 এর ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আদি দৈর্ঘ্যটা আমরা এখানে যোগ করে দিচ্ছি এই নিয়মের ক্ষেত্রে। তাহলে এখানে সেম, তাহলে আমরা লিখলাম আলফা ইজ ইকুয়ালস টু, আমরা যদি লিখি ∆L ডিভাইডেড বাই L1 ইন্টু ∆T, তাহলে আমাদের ∆T এর মান বের করতে হবে। তাহলে ∆T ইজ ইকুয়ালস টু হয়ে যাবে, এখানে ∆T ইজ ইকুয়ালস টু হবে ∆L ডিভাইডেড বাই L1 ইন্টু আলফা। তাহলে আলফার মানটা বসাই দিব, L1 এর মান বসাই দিব, ∆L এর মান বসাই দিব, ∆L এর মান এটা পেলাম, তারপর ∆θ এর মান আমরা পেয়ে যাব। তাহলে ∆θ এর মানটা আমরা ক্যালভিনে লিখব। তো এটা গেল। এখন লাস্ট আরেকটা টাইপ, যদি আরেকটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস উত্তীর্ণ করায় এর দৈর্ঘ্য প্রসারিত হয়ে 10.0167 মিটার হয়। তামার আয়তন প্রসারণ সহগ নির্ণয় করো। লুক এট দিস ভেরি কেয়ারফুলি। এখানে কিন্তু আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদি তাপমাত্রা, তামার দণ্ডের দৈর্ঘ্যের পরিমাণ দেওয়া আছে, আবার এটা হচ্ছে শেষ তাপমাত্রা, এবং পরে যে দৈর্ঘ্যটা আছে তার পরিমাণও দেওয়া আছে। তার মানে এখানে দৈর্ঘ্যের পরিমাণটা দেওয়া আছে, আদি দৈর্ঘ্যের মানও আছে, শেষ দৈর্ঘ্যের মানও আছে, আদি তাপমাত্রার মান আছে, শেষ তাপমাত্রার মান আছে। তাহলে অবশ্যই আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের মানটা বের করতে পারবো, অর্থাৎ আলফার মান বের করতে পারবো। কিন্তু ওরা চাইলেও যে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করা, অর্থাৎ গামার মান বের করা। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই অঙ্কটাতে আমরা সর্বপ্রথম আলফার মানটাই বের করব এই সূত্রের মাধ্যমে, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এর মাধ্যমে আমরা আলফার মানটা বের করে ফেলবো। এর পরবর্তীতে আমরা জানি যে আলফা ইজ ইকুয়ালস টু গামা বাই 3, তাহলে এখানে গামা ইজ ইকুয়ালস টু কী হবে? 3 আলফা, তাহলে 3 ইন্টু এই আলফার মানটা আমরা এখানে গুণ করে দিব, তাহলে আমরা এখানে গামার মানটা পেয়ে যাব। সো আয়তন প্রসারণ সহগের মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তো এখানে এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো আমি দিলাম, এগুলো হচ্ছে যে একই অঙ্কের আমি বিভিন্ন ধরনের টাইপ দিলাম। এই টাইপগুলো থেকেই আমাদের মূলত সৃজনশীল প্রশ্নগুলো হয়। হ্যাঁ, সৃজনশীল প্রশ্নে আরও কয়েকটা নতুন টাইপ আসবে, সেটা হচ্ছে ছবি থেকে আমাদেরকে অঙ্কগুলো বের করে নিতে হবে। তবে এখানে যে টাইপগুলো দেওয়া থাকলো এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বেশিরভাগ আসে। তাহলে আশা করি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে আর সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে অতটা সমস্যা হবে না।